দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা গাদন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা। কোনো কোনো এলাকায় গাদন খেলাকে ফুল খেলাও বলা হয়ে থাকে। একটি সময় ছিল যখন শিশু কিশোর থেকে সব বয়সী মানুষ এ খেলায় মগ্ন থাকত। এখন শিশু কিশোররা মগ্ন থাকে বিভিন্ন ধরনের মোবাইল গেমস নিয়ে। ফলে শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে এখনকার শিশুরা। গাদন খেলার মতো শারীরিক কসরতের এই খেলাগুলোকে ফিরিয়ে আনতে পারলে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উত্তরণ ঘটবে। মাদকাসক্ত সহ সমাজের নানা অন্যায় অনিয়ম থেকে দূরে সরে থাকতে পারবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা গাদন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা। কোনো কোনো এলাকায় গাদন খেলাকে ফুল খেলাও বলা হয়ে থাকে। একটা সময় ছিল যখন শিশু কিশোর থেকে সব বয়সী মানুষ এই খেলায় মগ্ন থাকত। চারদিকে হাজার হাজার মানুষের সমাগম, আর মাঝখানে নিজেদের শারীরিক কসরত দেখাচ্ছে দেশের ঐতিহ্যবাহী গাদন খেলার খেলোয়াড়রা। মুহু মুহু করতালিতে দর্শকরা উৎসাহ দিচ্ছেন নিজের পছন্দের দলের খেলোয়াড়দের। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের উন্মাদনা দেখে মনে হয় এখনও কদর কমেনি গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলার। সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলার শহরাবাড়িয়ায় অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্য গাদন খেলা প্রতিযোগিতা। এই খেলা দেখতে আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো নারী পুরুষ, যুবক যুবতী ও শিশুরা আসে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মানুষের মাঝে অনেকটাই স্বস্তি ফিরেছে। টানা 2 বছর গ্রাম বাংলার মানুষেরাও বঞ্চিত হয়েছে বিনোদনী জায়গা থেকে। আবহমান কাল ধরে চলে আসা গ্রাম বাংলার ঐতিহ্য গাদন খেলা এখন আর চোখে পড়ে না। দিনভর মাঠে খেটে শ্রমক্লান্ত কৃষক বা দিনমজুর বাড়ির আঙিনা বা খোলা জায়গায় ঘর কেটে ছেলে পুরুষ সকলে এই খেলায় অংশ নিত, যা ছিল গ্রামের সাধারণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের আবর্তে তা হারিয়ে যেতে বসেছে। গাংনী 16 টাকা ইউনিয়নের শহরাবাড়িয়া গ্রামে মুজিববর্ষ পালন উপলক্ষে এই খেলার আয়োজন করে শহরাবাড়িয়া টাইগার্স ক্লাব। ফাইনাল খেলার অংশ নেয় গাংনীর নওপাড়া ও করইগাছি গাদন দল। খেলা শেষে উভয় দলে খেলোয়াড়বৃন্দ বলেন, গ্রামীণ ঐতিহ্যের এই খেলা দর্শকদের উপহার ও আনন্দ দিতে পেরে তারাও খুশি। আমি এই খেলাটা 20 থেকে 25 বছর খেলছি, কিন্তু 2003 সালে বা 2004 সালে এই অনেক জায়গায় খেলা ছিল। আমি একদিনে 2-3 মাঠও খেলেছি, হায়ারে খেলি আমি। সবথেকে আমার মেহেরপুর জেলার মধ্যে বেশি ভালো ছিল খেলা, ওরা ফুল খেলা বলে। আমি এই খেলায় কম করে 60টা প্রাইজ তুলেছি, 60 থেকে 65। তারপরও যথেষ্ট আল্লাহর রহমতে সবাই দর্শকের দোয়ায় আমি এখন খেলতে পারছি। আমার যারা সাথের লোক অনেকজন অবসরে গিয়েছে, আমি এখনো হয়তো পাতলা হিসাবে এখন আছি। আশা করি সবাইকে আমি অনুরোধ করতে চাই এই খেলা গ্রাম্য খেলা চালু থাকে সব জায়গায়। আসলে এই গাদন খেলা বাংলার ঐতিহ্য। অনেক আগে মেলা হতো, কিন্তু কিছুদিন বিলুপ্তর পথে চলে গেছিল। এর মাধ্যমে গ্রাম বাংলা কিছু কিছু এই খেলা আয়োজন করতেছে, তাতে গ্রামবাসী, মুরব্বী এবং নতুন প্রজন্মের ছেলেপেলে অনেক আগ্রহী এই খেলা দেখতে। যদি সরকারকে বিনীত অনুরোধ করব, গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন ভিত্তি যদি সরকারের সহযোগিতায় এই খেলা আবার দেশে সব জায়গায় কিছু কিছু জায়গায় শুরু হয়, তাহলে পারে এই নতুন প্রজন্মের জন্য খুব
সুবিধা হবে, এরা জানতে পারবে যে আসলে আগেও এই দাঁড়িয়াবান্ধা খেলা ছিল। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গাদন খেলা পরিচিত করতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আমরা যে খেলাটা দিয়েছি এটা অনেক দিন 40 বছর ঐতিহ্য খেলা, আমরা 40 বছর আগে দেখেছি, কিন্তু আর আমরা এই খেলাটা আমাদের মাঝে আর ফিরে পাইনি। তাই আমরা গ্রামের কতগুলো ছেলেপিলে নিয়ে এই ঐতিহ্যটা ফেরানোর জন্য বা আমাদের ছেলেপিলে যে এই সময়টুকু যে অপব্যয় করে তার জন্য আমরা এই খেলা ছেড়েছি বা আমরা এই খেলা ধরে রাখার জন্য চেষ্টা করব বা ছেলেপিলেকে আমরা এই পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। আমরা এই আয়োজনটুকু অনেকখানি সফল হয়েছি। গাদন খেলা একটি প্রাচীন খেলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতিরও একটি অংশ। যুব সমাজ ও কিশোর সমাজের মানসিক শক্তি গঠনের বিশেষ সহায়তা করে, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে সহায়তা করে গাদন খেলা। আর এই খেলায় কোনো খরচ হয় না বলে জানিয়েছেন খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি। আজ থেকে যারা 35 থেকে 40 বছর আগে আমাদের আঞ্চলিক যেমন চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরে এই খেলাটার প্রচলন ছিল, এই খেলাটা বিলুপ্তির পথেই এই গ্রামের যুব সমাজ এবং আমাকে সাথে নিয়ে তারা আজকে 16টা দলে বিভক্ত করে দীর্ঘদিন থেকে খেলাধুলা করে আসছে। যা আমাদের সমাজের আজকে যারা উঠতি বয়সের ছেলেপেলে এরা মোবাইল আসক্ত, বিভিন্ন গেমে আসক্ত, আমরা চাচ্ছি যে তাদেরকে এই মোবাইলের থেকে গেমের থেকে বের করে নিয়ে আসে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলা আজকে দেখেন আপনারা লক্ষ্য করে এখানে হাজার হাজার দর্শক এবং আমাদের মেয়ে মা বোনরাও খেলা দেখতে আসছে। এই যে পুরাতন ঐতিহ্যকে আমরা ধরে রাখার লক্ষ্যে এবং যারা যুব সমাজ তারা আসলে খেলার দিকে আসক্ত হোক, খেলার দিকে ফিরে আসুক, এই লক্ষ্যে কিন্তু আমাদের এই খেলাটার আয়োজন করা। মাঠে লক্ষ্য করা গেছে বয়স্ক নারী, পুরুষ, যুবক ও শিশু সহ সব বয়সী দর্শক। তারা জানান ছোটবেলায় গ্রামগঞ্জে গাদন খেলা নিয়মিত হতো। অনেকদিন পর এই খেলা দেখে উচ্ছ্বসিত সবাই, উপভোগ করেন আনন্দের সাথে। এই খেলাটা আমার খুব ভালো লাগে, আমি ছোটবেলায় থেকে এই খেলাটা খেলে আসছি, এখনও খেলা খেলি, এখন খেলবো। অনেকদিন আগে ধরেন এই খেলা হয়তো ছোটকালে আমরা দেখেছি, অনেকদিন পরে হচ্ছে এই খেলা, তো দেখতে খুব ভালো লাগছে। আমি নাতিপুতির সাথে করে আইছি দেখতে। এই খেলাটা আজ থেকে 25 বছর আগে খেলাটা দেখাচ্ছি বানচাল হয়ে গেছে। তারপর আমরা এই খেলাটা টাইগার ক্লাবে আমরা পরিচালনা করেছি। আমি আমার বন্ধু বান্ধবীর সাথে খেলা দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগছে, খেলা অনেক সুন্দর। এই খেলা জীবনে দেখিনি, আজ প্রথম দেখছি। এই খেলা দেখে আমার খুব মজা লাগছে। ঐতিহাসিক গাদন খেলাটা একটা মানে প্রাচীনকালের খেলা। এর আগে দাদাদের মুখে আমরা গল্প শুনতাম যে গাদন খেলা হয়, এর আগে কখনো গাদন খেলা দেখিনি। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে পেতে গাদন খেলা নিয়মিত আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন দর্শকবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দুই দলের প্রধানের হাতে পুরস্কার হিসেবে 2টি LED টেলিভিশন এবং সেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। রানী মানেই রাজকীয় ব্যাপার স্যাপার, তাও আবার ডেনমার্কের রানী। রানী মার্গারেট দ্য সেকেন্ড তার দীর্ঘ শাসনামলের সুবর্ণ জয়ন্তী পালন করলেন সম্প্রতি। আর বলাই বাহুল্য সেই আয়োজন ব্যাপক জমকালো হবে। সেই আয়োজনই দেখাবো আপনাদের। গত শনিবার ডেনমার্কের রানী মার্গারেট দ্য সেকেন্ড তার রাজত্বের সুবর্ণ জয়ন্তী পালন করেছেন। দুবার পেছানোর পর অবশেষে কোপেনহেগেনের সিটি হলে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয় রানীর সুবর্ণ জয়ন্তী। সিংহাসনে 50 বছর পূর্ণ হলো রানীর। এই দিনে ঘোড়ার গাড়িতে করে ঘুরে বেরিয়েছেন ইউরোপের সবচেয়ে লম্বা সময় ধরে রাজত্ব করা 82 বছর বয়সী রানী মার্গারেট। এর পাশাপাশি মধ্যাহ্ন ভোজ ছাড়াও গান বাজনার আয়োজন করা হয় রানীর সুবর্ণ জয়ন্তীতে।
দুবার করে পেছানো হয় রানীর সুবর্ণ জয়ন্তীর উদযাপন। একবার করোনা মহামারীর জন্য, পরের বার রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে। এই আয়োজনকে মুখরিত করে তোলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি। বিভিন্ন জায়গা থেকে তাদের আসতে দেখা যায় সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণ করতে। প্লাস্টিকের ভয়াবহতা বুঝাতে পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে 15,000 কিলোমিটার পায়ে হেঁটে বাংলাদেশে এসেছেন ভারতীয় যুবক। নিজ দেশের 27টি রাজ্য ভ্রমণ শেষে মহারাষ্ট্রের নাগপুরের যুবক রোহান আগারওয়াল বাংলাদেশের কয়েকটি জেলা ঘুরে চাঁদপুরে আসেন। বয়স মাত্র 20-এর কোটায়। প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে সচেতন করতে বিশ্বের 15টি দেশে যেতে চান ভারতীয় যুবক রোহান। कम से कम 40 अगर आप ये नहीं सोचेगा कि कल मैं क्या खाऊंगा। এছাড়া শিক্ষার্থীদের যেটা বলতে পারি তরুণদের আইকন এরকম একটা ছেলে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কয়েকটা প্রদেশ শুনলাম যে ঘুরছে, জলবায়ু নিয়ে কাজ করতেছে, পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করতেছে এবং আমাদের দেশে আসছে। এটা আসলে আমাদের যারা যুব সমাজ আছে তাদের জন্য একটা ইন্সপিরেশন বলতে পারি। তারা এই ব্যাপারে সচেতন হবে এবং পরিবেশ নিয়ে কাজ করবে। রোহান আমাদের বাংলাদেশে এসেছে পা হেঁটে, ও সারা বিশ্বে পা হেঁটে বেড়াবে। ওর যে চিন্তা চেতনা আমাদের কাছে খুব ভালো লাগছে। ও চাচ্ছে যে প্লাস্টিককে বর্জন করা, যে প্লাস্টিকের মাধ্যমে যে বায়ু দূষণ হয়, যে প্লাস্টিককে আমরা না বলি। আর ওর মতো এত অল্প বয়সী একটা ছেলে, যুবক, 20 বয়সে পা হেঁটে সারা বিশ্বে ঘুরবে। ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে পায়ে হেঁটে। সে সারা বিশ্ব ভ্রমণ করে পলিথিনের অপব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করবে এবং কীভাবে পলিথিনের ব্যবহারকে কমিয়ে আনা যায় বা শূন্যে আনা যায় তার লক্ষ্যে সে কাজ করতেছে। তার এই কাজকে আমি স্বাগত জানাই। আগারওয়ালের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য হলো সে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে শিক্ষার্থীদেরকে এই মেসেজটা দিচ্ছে। ক্লাসে ক্লাসে গিয়ে সে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের আজকে নবম শ্রেণীর একটি ক্লাসে গিয়েছে। ক্লাসে গিয়ে সে বক্তব্য দিয়েছে, শিক্ষার্থীদের সাথে কথা বলেছে। রোহান আগারওয়াল ভারতীয় বংশোদ্ভূত। তার একটা লক্ষ্য হচ্ছে যে
প্লাস্টিকের যে ব্যবহার ক্ষতিকর বিপজ্জনক সেটি সম্পর্কে সচেতন করা এবং সে উদ্দেশ্যে সে পায়ে হেঁটে ভারতের প্রায় সে 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসলো। বাংলাদেশের অনেকগুলো জেলাতেই সে এই পায়ে হেঁটে বেরিয়েছে, আমাদের চাঁদপুরে আসলো। আমরা গতকালকে আমি তাকে স্বাগত জানিয়েছি। আমি মনে করি যে এই তার অল্প বয়সে এসে সে যে ইস্যুটাকে সামনে নিয়ে পায়ে হাঁটছে, মানুষকে সচেতন করার চেষ্টা করছে, সেটি একেবারে গ্লোবাল ইস্যু। এই প্লাস্টিকের যে ক্ষতিকর প্রভাব এবং সেটি নিয়ে গ্লোবালি কাজ হচ্ছে, কিন্তু সেখানে মানুষকে সচেতন করার জন্য এই 20 বছর বয়সের একজন পায়ে হাঁটছে, কষ্ট করছে। বাংলাদেশের পর মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, হংকং, ম্যাকাও, মঙ্গোলিয়া সহ আরও বেশ কিছু দেশে যাওয়ার ইচ্ছে রয়েছে। রোহানের ধারণা, হিংসা ত্যাগ না করলে এবং পরিবেশ সংরক্ষণ করা না গেলে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যেতে পারে। দরিদ্রতা, বিয়ে আর সংসার থামিয়ে রাখতে পারেনি 4 সন্তানের জননী মারুফা আক্তারকে। মেয়ের সাথে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবার ওই মেয়ের সাথে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পুন্নারঝাড় এলাকার অদম্য মারুফার এখন লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার। নবম শ্রেণীতে পড়াকালীন বিয়ে হয় ডিমলা উপজেলার নাওতারা ইউনিয়নের সুকান দিঘি এলাকার মারুফা আক্তারের। এলাকার আবিউন্নেসা উচ্চ বিদ্যালয়ে পড়ছিলেন তিনি। 2003 সালে পার্শ্ববর্তী খালিশা চাপানি ইউনিয়নের পুন্নারঝাড় এলাকার মাছ ব্যবসায়ী সাইদুল ইসলামের সাথে শুরু হয় সংসার জীবন। বিয়ের 15 বছরের মধ্যে 4 সন্তানের মা হন তিনি। সন্তানের পড়াশোনা এবং পরিবারের উৎসাহে বড় মেয়ে ডালিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শাহী সিদ্দিকার পরামর্শে ছোট খাতা ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেন মারুফা। সালে মেয়ের সাথে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করায় আত্মবিশ্বাস বাড়ে তার। এসএসসিতে মা মারুফা 4.6 এবং মেয়ে শাহী সিদ্দিকা 3.5 অর্জন করে। পরবর্তীতে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজে এইচএসসিতে একসাথে ভর্তি হন মা ও মেয়ে। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মারুফা। স্বামী মাছ ব্যবসায়ীর উপার্জনে সংসারে অভাব অনটনের কারণে বাড়িতে হাঁস মুরগি পালনের পাশাপাশি ছোট্ট একটি দোকান, টেইলারিং করার মাঝে বেসরকারি একটি সংস্থার 2টি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ও বিকেলে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করে থাকেন সংগ্রামী এই নারী। সংসার সামলানোর পরেও অদম্য এই নারী রাতে বই নিয়ে বসেন পড়াশোনার জন্য। এইচএসসি পাশের পর উচ্চশিক্ষার জন্য পড়তে চান বিশ্ববিদ্যালয়ে। আমি তখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আসার পর আমার বিয়ে দিয়ে দিছে। তখন আমি তখন আমার ওই জ্ঞানটা ছিল না যে আমি বিয়ে করব না। তখন আমার বিয়ে যখন দিয়ে দিছে তখন আমার শ্বশুর বলছে যে আমিও লেখাপড়া করাবো, আমার একটা বউ আমিও করাবো। আসার পর আমার শ্বশুর আর শোনে না, পরীক্ষা দিতে আর দেয় না, লেখাপড়া করেও দেয় না। তখন আমি কি করি, তখন আমি গ্যাপ দিয়ে বসেছিলাম। বসে থাকার পর আমার একটা মেয়ে বাচ্চা, তখন বাচ্চাটা আমি লালন পালন করে বড় করি, ক্লাস 10-এ পড়ে। লেখাপড়া শিখলাম, শিখে তারপর তাকে ব্রাগ স্কুলে ভর্তি করে দিলাম। দেওয়ার পর লেখাপড়া করতে 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 তখন সে ক্লাস 9-এ পড়ে। 9-এ পড়ে আমি ভাবি, নিজে নিজে ভাবি যে বয়স, লেখাপড়ার তো বয়স অবয়স নাই, বাড়িরই কাজকাম করি, তারে ফাঁকে আমিও স্কুল ভর্তি হই।
এখন যে কোন জায়গায় ভর্তি হব আর কোন জায়গায় না হব আমি নিজেই মনে মনেই টেনশন করি। করার পর আমি ছোট খাতা দাখিল মাদ্রাসায় আমি ক্লাস 9-এ ওইখানে ভর্তি হলাম। পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্ট আমার মেয়ের চেয়ে আমার রেজাল্ট ভালো আসলো। যখন আমার মেয়ের চেয়ে আমার ভালো রেজাল্ট আসলো তখন আমার স্বামী তখন খুশি হলো। হওয়ার পর তখন আমি টেনশন করি যে আমি তো এখন পয়েন্ট ভালো পাইলে আমি এখন ভালো কলেজে আমি ভর্তি হব যে এখন টাকা কোন জায়গায় পাই, স্বামী তো এতলা বহন করে পাবে না। আবার বাড়িতে আমি দর্জিগিরি করি, আবার বাড়িতে আমি হাঁস মুরগি পালন করি। করার পর আমি কিছু টাকা মানে মানুষ তো অনেকজন অনেক কথা বলে, তিরস্কারি করে, অনেক কিছু বলে, তা আমি ও কথার কান দেই না দেওয়ার পর আমি ক্লাস চালিয়ে যাই, লেখাপড়া করিয়ে যাই। আমার মেয়েকেও লেখাপড়া করি, আমিও করি, মানুষের কথায় কান দেই না। পার্শ্ববর্তী ঝুনাগাছ চাপানি ইউনিয়নের মাওলানা পাড়ার মেয়ের বিয়ে হলেও পরীক্ষার কারণে বাবার বাড়িতে এসে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি একসাথে নিচ্ছেন মা ও মেয়ে। মাকে সাথে নিয়ে ভালো কিছু করতে চান মেয়ে। আমার মা এবং আমি দুজনেই পড়ালেখা করতেছি। এসএসসি পরীক্ষাও দুজনে একসঙ্গে দিয়েছিলাম, এখন এইচএসসিও একসঙ্গে দিতেছি, যাতে আমরা দুজনেই ভালো রেজাল্ট করতে পারি, ভবিষ্যতে ভালো জায়গায় চান্স পাইতে পারি, ভালো কলেজে চান্স পেতে পারি, সেখান থেকে ভালো কিছু করলে ভবিষ্যতে কোনো কিছু করে খাইতে পারবো। নানা প্রতিকূলতার মাঝেও অদম্য মায়ের ইচ্ছে শক্তিতে অনুপ্রাণিত হন সন্তানেরা। মায়ের পরামর্শে এগিয়ে চলছেন তারাও, মাকে উৎসাহ দিচ্ছেন তারা। আর পড়াশোনায় আগ্রহ দেখে স্ত্রীর পাশে আছেন সাইদুল ইসলামও, আশ্বাস দিচ্ছেন সর্বাত্মক সহযোগিতার। আমি ক্লাস 8-এ পড়ি, আমার ছোট ভাই ক্লাস 1-এ পড়ে। আমার এই যে আমার মা, আমার এই শিক্ষিত মা, আমি এই স্কুলে যদি কোনো পড়ালেখা কোনো করতাম, যদি আমি না বুঝতাম, আমার মার কাছ থেকে আমি আমার মার কাছ থেকে আমি বুঝতাম, হেল্প নিতাম। ক্লাস 8 পর্যন্ত যখন আসলো তখন আমার স্ত্রী বলতেছে, আমার স্ত্রী স্টুডেন্ট ভালো ছিল, ওর মনের আবেগ ছিল বলে আমিও লেখাপড়া করব। তখন উনি একদিন বলতেছে বলে মেয়েটা যেহেতু নাম স্টেশন করতেছে তা আমি মেয়েটার সাথে আমিও করি, আমিও আমার ইচ্ছুক আছে খুব লেখাপড়া। তা ওনার হাতের লেখাও ভালো, তো আমি বলছি ঠিক আছে তোমার যেহেতু মনে আশা তাহলে যান স্টেশন করে নাম স্টেশন। এই মেয়ে সহকারে একসাথে নাম স্টেশন করলো। করার পর মেয়েও পরীক্ষা দিল, সেও পরীক্ষা দিল। দেওয়ার পর মেয়ের চেয়ে আমার স্ত্রীর রেজাল্ট ভালো হইলো। যে কোনো কলেজে চান্স পেলে আমি চেষ্টা করব তাকে লেখাপড়া করার জন্য। সে একটা মনে করেন সেলাই মেশিন চালায়, আবার ফির বাচ্চা কাচ্চা দেখে, ফির ব্র্যাক স্কুল একটা সকালবেলা চালায়, একটা বিকেলবেলা চালায়। তার খুব শ্রমের ওপরে সে লেখাপড়া করে, লেখাপড়া করিয়ে সে এগিয়ে যাইতেছে। আমিও দেখতেছি যদি সে আবার রেজাল্ট ভালো করে তাইলে তাকে আমি আবার সে ইউনিভার্সিটিতে চান্স পেলে ইনশাল্লাহ আমি তাকে ইউনিভার্সিটিতেও লেখাপড়া করাবো। মারুফাকে দেখে খুশি এলাকাবাসী, তার সফলতা কামনা করছেন প্রতিবেশীরা। পাশাপাশি শিক্ষকেরাও তার প্রশংসা করে বলছেন, ইচ্ছে থাকলে যে অনেক কিছু করা সম্ভব, এই বয়সে সেটি দেখিয়েছেন মারুফা। ইন্টার পরীক্ষা দিচ্ছে, তা আমরা মেয়ে এবং মা একসাথে যাচ্ছে, এটা খুব একটা আনন্দিত জিনিস এবং আনন্দ লাগে, গ্রামবাসীও আনন্দ লাগে। তাই চাই আমরা মায়ে এবং বেটিয়ে আমরা লেখাপড়া করি, উচ্চশিক্ষিত হয়ে আগে যাক। এত বয়স বয়স হওয়ার পরও শিক্ষা ক্রমে চালিয়ে যাচ্ছে, বয়স শিক্ষা তার আগ্রহ, এটা আমাদের সবাইকে ভালো লেগেছে। তো আমরা মনে করি যে বয়স শিক্ষার জন্য বয়স কোনো বিষয় না, ইচ্ছা থাকলেই সব কিছু করা সম্ভব। এখানে বাবা মারা তার বাচ্চা কাচ্চাদের, বিশেষ করে মেয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না বা মেয়ে সন্তানরা স্কুল থেকে ঝরে যাচ্ছে, সেখানে মারুফার যে এগিয়ে আসাটা, আমি মনে করি এটি এই উপজেলার অন্যান্য যত নারী শিক্ষার্থী আছেন তাদের জন্য এটি একটি অনুপ্রেরণা। শুধুমাত্র ডিমলা কেন, আমি বলবো যে সারা বাংলাদেশের জন্যই মারুফা একটি অনুপ্রেরণা। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন, মারুফা আমাদের গর্ব, নারী শিক্ষার জন্য হতে পারে অনুপ্রেরণা। তার উচ্চশিক্ষার জন্য প্রশাসন পাশে থাকবে। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।